শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজিনা জাহান। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেই কি থাকছে আমাদের এই পর্বে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,000 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 80 লাখ কোটি টাকা, জানালো শ্বেতপত্র প্রণয়ন কমিটি। অক্টোবরের মতো নভেম্বরেও বেড়েছে দেশের রফতানি আয়। এই মাসে আয় হয়েছে 411 কোটি 97 লাখ ডলার। সেই হিসেবে গত মাসের তুলনায় নভেম্বরের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে 16%। সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি করা পাদুকা এবং ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশকে 2 কোটি 43 লাখ ডলার ঋণ দিচ্ছে দেশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 291 কোটি 60 লাখ টাকা। দেশের পর্যটন শিল্পে আশার আলো হয়ে দেখা দিচ্ছে কমিউনিটি ট্যুরিজম। পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন এই সেক্টরে অন্তত নতুন 12 লাখ মানুষের কর্মসংস্থান হবে। ও থাকছে অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক আরও খোঁজ খবর। অক্টোবরের মতো নভেম্বরেও বেড়েছে দেশের রফতানি আয়। এই মাসে আয় হয়েছে 411 কোটি 97 লাখ ডলার। সেই হিসেবে গত মাসের তুলনায় নভেম্বরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে 16%। এই সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে। গণমাধ্যমকে পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধির এমন তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অর্থনীতিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রেমিটেন্সে বড় উন্নতি লক্ষ্য করেছে বাংলাদেশ। এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরেও এই ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় হয়েছে 411 কোটি 97 লাখ ডলার, যা বছর ব্যবধানে বেড়েছে 16%। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে 1990 কোটি 60 লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.5%। ইপিবির তথ্য বলছে নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে 330 কোটি 62 লাখ ডলার। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 16.25%। এছাড়া মোট রপ্তানি আয়ের 80%-এর বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় 16% এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে 15.60%। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে নভেম্বর মাসে নিট পোশাক রপ্তানি কিছুটা কমেছে, তবে ওভেন বেশি রপ্তানি হয়ে সেই ঘাটতি পূরণ করেছে। পরিসংখ্যান বলছে ওভেন পোশাক রপ্তানি 20% এবং নিটওয়ার রপ্তানি 12.8% বেড়েছে। রপ্তানি আয় বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও আসন্ন বড়দিনের মৌসুম রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখছে। তারা বলছেন রাজনীতি যাই হোক, ব্যবসাকে ব্যবসার মতো চলতে দিলে রপ্তানির আয় বৃদ্ধির এ ধারা আরও বৃদ্ধি পাবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় 40% তছরূপ হয়েছে। চামচা পুঁজিবাদ থেকে পুরো কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে চোরতন্ত্রে। 2018 সালে নির্বাচন থেকে মূলত এর শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উন্নয়নের বয়ানের যে ব্যবচ্ছেদ করা হয়েছে সেখানে দেখা গেছে বিগত 15 বছরে দেশের ব্যাংকিং খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটি। তারা বলেছে গত 15 বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। মন্দ ও খেলাপি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে। শ্বেতপত্র কমিটি বলেছে দেশের ব্যাংক খাত
কৃষ্ণ গহ্বরের মধ্যে ঢুকে গেছে। গত 15 বছরে বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে। প্রথাগত গবেষণার যে পদ্ধতি, তার বাইরে যে আমরা এই কাজটি করেছি, এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই। এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, প্রতি বছর মোট দেশজ উৎপাদন জিডিপির ৩.৪% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস থেকে যত অর্থ এসেছে এর 1/5 পরিমাণ অর্থ এক বছরে পাচার হয়েছে। কমিটির সদস্যরা বলছেন, জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় থেকে 40% তছরূপ হয়েছে। 10% মানুষ 85% সম্পদের মালিক হয়েছে। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা, অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে। যেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে 6 মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনার দরকার। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেই সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন, এবং এইটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে। শ্বেতপত্রে ব্যাংক খাত, শেয়ার বাজার, প্রকল্পের লুটপাট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইনি দায়মুক্তি এবং সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বাংলাদেশকে $2,43,00,000 ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ $291,60,00,000 টাকা। এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এডিবি জানায়, বাংলাদেশের ময়মনসিংহে একটি গ্রিড সংযুক্ত সৌর ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। এই সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে এডিবির বোর্ড। এক্ষেত্রে এডিবি থেকে 15.5 মিলিয়ন ঋণ এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 2 থেকে 8.8 মিলিয়ন ঋণ রয়েছে। ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক না কেন বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, চাল, মসুর ডাল এবং সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ভারত, মিয়ানমার, ভিয়েতনাম যে দেশ থেকে কম দামে ভালো পণ্য পাওয়া যাবে তাদের সাথে লেনদেন হবে। রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে খেজুর সহ অন্যান্য পণ্য আমদানি শুরু হয়েছে। সিন্ডিকেট বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সিন্ডিকেট কঠিন নয়। সিন্ডিকেট এক জায়গায় থাকে না, তাই ধরা যায় না। যেমন চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না।
সিনথেটিক্স ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি করা পাদুকা এবং ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশনা চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। নতুন সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রফতানিতে ব্যবহৃত উপকরণের উপর শুল্ক বন্ড বা ডিউটি ড্রব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানি করলে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে। এক্ষেত্রে 1 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে 3% হারে প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে 2% হারে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে। দেশের পর্যটন শিল্পে আশার আলো হয়ে দেখা দিচ্ছে কমিউনিটি ট্যুরিজম। পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোতে যে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে তা কমিউনিটি ট্যুরিজম ভিলেজে রূপ দেয়া গেলে এই সেক্টরে অন্তত নতুন 12 লাখ মানুষের কর্মসংস্থান হবে, যার মাধ্যমে বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। কমিউনিটি বেসড ট্যুরিজম বলতে কোনো সমাজ বা সম্প্রদায়ের মাধ্যমে পরিচালিত পর্যটনকে বোঝায়, যা এখন বিশ্ব পর্যটকদের আকর্ষণের মূলে রয়েছে। এই পর্যটনের বিশেষত্ব হলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং পুরো সম্প্রদায়ের জনগোষ্ঠীর বড় একটি অংশ এর দ্বারা উপকৃত হয়। এই কমিউনিটি বা সম্প্রদায়টি মূলত কোনো ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যবাহী কোনো শিল্প, গ্রামীণ সংস্কৃতি বা ধর্মীয় ঐতিহ্যকে ঘিরেও গড়ে উঠতে পারে। কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার জন্য কাজ করছি দুইভাবে। একটা হচ্ছে আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমরা একদিকে হচ্ছে মণিপুরী সম্প্রদায়, একদিকে হচ্ছে মুন্ডা সম্প্রদায়, তাদেরকে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজমে নিয়ে এসেছি এবং তারা বেশ আগ্রহী। সেখানে অনেক বিদেশি পর্যটকও যায়। সম্প্রতি আমরা রাজশাহীতে একটা কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার কাজ করছি। ব্রেক অর্থায়ন করবে, আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। তো আমরা মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। রাজশাহী বিভাগে রাজশাহী শহর এবং তার আশেপাশে যে পর্যটন আকর্ষণ আছে, সেখানে সাঁওতাল সম্প্রদায় আছে, সেখানে পটারি ভিলেজ আছে, এগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এবং আমাদের বিদেশি পর্যটক কিন্তু শুধুমাত্র আমাদের যে এসে বড় বড় হোটেলে থাকতে চায় তা কিন্তু না, তারা আমাদের কমিউনিটির সাথেও থাকতে চায়। তো আমরা সেই জন্য কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি। বাংলাদেশে বর্তমানে 4,578টি ইউনিয়নে 87,230টি গ্রাম রয়েছে। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, কৃষি উৎপাদন, সামাজিক আচার আচরণ, মানুষের জীবন ধারণ, ভাষা ও সংস্কৃতি, ধর্মীয় কৃষ্টি কালচার, ঐতিহাসিক স্থাপনা এবং খাদ্যাভ্যাসের দিক থেকে এই গ্রামগুলোর এক একটি অন্যটি থেকে ভিন্ন। তাই এসব গ্রামের প্রতিটিতেই রয়েছে পর্যটন সম্ভাবনা। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশের পাহাড়ে 2 শতাধিক কমিউনিটি ট্যুরিজম স্পট থাকলেও সমতলে এর সংখ্যা হাতে গোনা কয়েকটি মাত্র। তবে দেশীয় পর্যটকরা বিরূপ আচরণ করলেও বিদেশি পর্যটকরা গ্রামে যা আছে তা দেখেই অনেক সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি, দেশের কমিউনিটি ট্যুরিজমের কোনো প্রচারণা নেই। সেই সাথে প্রশিক্ষিত জনবল না থাকায় দেশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না কমিউনিটি ট্যুরিজম। আমাদের সবচাইতে যেটা বড় প্রবলেম সেটা হলো আমরা সেই লেভেলের প্রমোশন মার্কেটিংটা করতে পারছি না। সো যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে। হ্যাঁ, সো প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু এখনও ব্যাকলগে আছি। সো এই জিনিসটাকে আমাদেরকে আরও বেশি কনসেন্ট্রেট করে যত বেশি প্রমোশন করা যায়, আমাদের হিলস এরিয়া যেগুলো আছে, যেগুলো এথনিক প্লেসগুলো যেগুলো আছে, সেখানেও কিন্তু আমরা এই কমিউনিটি বেসড ট্যুরিজমগুলো আমরা প্রমোট করতে পারি। আমাদের আশেপাশে যেই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের সাথে ক্রস বর্ডার ট্যুরিজম, তাদের ট্যুরিস্টদেরকে আমরা কিভাবে আমাদের দেশে আনতে পারি, সেটা আপনার যে কোনো ধরনের ট্যুরিজম হতে পারে। লাইক ধরেন ভুটান থেকে অনেকে বুদ্ধিজম পারপাস আমাদের দেশে আসতে পারে। হ্যাঁ, সো এরকম ক্রস বর্ডার ট্যুরিজমগুলো আমাদেরকে আসলে ডেভেলপমেন্ট করা উচিত। পর্যটন সংশ্লিষ্টদের মতে, কমিউনিটি ট্যুরিজম সম্প্রসারণে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে। প্রথমে পর্যটন সম্ভাবনাময় 1 থেকে 200 গ্রামকে বাছাই করে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে কাজ শুরু করা যেতে পারে।
তাদের মতে বর্তমানে দেশের জিডিপিতে পর্যটনের অবদান 4% মতো। কমিউনিটি ট্যুরিজম হলে এই সংখ্যাটা আরও বাড়বে। ব্যাপক কর্মসংস্থান হবে, গ্রামগুলোরও আর্থসামাজিক উন্নয়ন হবে। 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজারের সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করেছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপে চরম পরিবেশ দূষণের কারণে সম্প্রতি দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতি রাতের জন্য 2000 পর্যটককে দ্বীপে থাকার অনুমতি দেওয়া হয়েছে। নয় মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ চলাচল। শহরের নুনিয়ারছড়ার BIWTA জেটি ঘাট থেকে 6 শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MVR 12 আউলিয়া নামের একটি জাহাজ। কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া এখন 1800 টাকা, আর কেবিন বুক করলে যাত্রীদের গুনতে হচ্ছে 18,000 টাকা পর্যন্ত। তবে রাত্রি যাপনের অনুমতি পর্যটকরা এখনো পাননি। দিনে গিয়ে দিনেই ফিরতে হবে তাদের। এটা তো একটা অন্যরকম অনুভূতি, কারণ হচ্ছে আমরা দীর্ঘ 9 মাস পরে যেতে পারছি। আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে প্লাস্টিক জাতীয় পণ্যটা আগে থেকে যদি আমরা বন্ধ করতে পারতাম, আমাদের পরিবেশ ভালো থাকতো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে এখনো টেকনাফ থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। একইভাবে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সরকারের পক্ষ থেকে এবছর থেকে সীমিত সংখ্যক পর্যটক যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে পর্যটন মন্ত্রণালয়ের দেয়া একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে সেন্ট মার্টিন যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটকদের আরও সচেতন হবার পরামর্শ পরিবেশবিদ সহ সংশ্লিষ্টদের। নিজ মেধা, শ্রম আর ধৈর্য দিয়ে সবকিছুই জয় করা সম্ভব। সফল উদ্যোক্তা পর্বে দর্শক, এবার আপনাদের সামনে তুলে ধরবো এমনই একজন উদ্যোক্তার কথা। চলুন দেরি না করে তার মুখেই শুনে আসি সফলতার গল্প। আমি তানহা আক্তার মুক্তা। আমি কাজ করছি চামড়াজাত পণ্য নিয়ে। আমি প্রথমে কিছু ট্রেনিং নিয়ে 2019 সালের দিকে কিছু ট্রেনিং নেই বেসিক এবং SME ফাউন্ডেশন থেকে লেদার গুডস এবং ফুটওয়্যার উপরে কিছু ট্রেনিং নিই। ট্রেনিং নিয়ে আমার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলে একটা বিজনেস শুরু করি। প্রথমে 2টি মেশিন নিয়ে কাজ শুরু করি। এরপরে কিছু সমস্যার কারণে ফ্যাক্টরিটা বন্ধ ছিল। তারপর আবার 2019-এর মার্চের দিকে, এপ্রিলের দিকে আমি আবার পুনরায় 5টি মেশিন নিয়ে আমার বিজনেসটা শুরু করি এবং সেখানে আমি 10 জন কারিগর নিয়োগ দিই। মার্কেটিংয়ের জন্য আমার তেমন কোনো ওয়ে ছিল না, যার কারণে কিছু মেলার মাধ্যমে আমার পরিচিতিটা এবং ব্র্যান্ডটাকে, আমার প্রতিষ্ঠান ট্যামকে আমি একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর চেষ্টা করি। চামড়াজাত ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, ওয়ালেট, ব্যাকপ্যাক, লেডিস ব্যাগ এবং জুতার মধ্যে লোফার, শু সহ বিভিন্ন আইটেম নিয়ে কাজ করছি। দেশে এবং দেশের বাইরে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। সরাসরি এক্সপোর্ট না করলেও কিছু বায়ারের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো বিশ্বের কয়েকটি দেশে যাচ্ছে। এছাড়াও লোকালি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করছি। আমরা জানি যে চামড়াজাত শিল্প, বিশেষ করে চামড়াটা আমাদের দেশে খুবই সুলভ এবং আমরা এটা নিয়ে ভালো একটা কাজ করে যাচ্ছি। বিশেষ করে বর্তমানে চামড়াজাত শিল্পের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আর বর্তমানে যে নারী উদ্যোক্তারা এই চামড়াজাত শিল্প নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসছে, আমি বলবো এটা আমাদের জন্য একটা খুবই মাইলফলক। SME ফাউন্ডেশন এবং বিসিক নানামুখী প্রশিক্ষণ, কর্মশালা, স্টাডি ট্যুরের ব্যবস্থা করে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, যা আমাদের জন্য খুবই একটি আশাজনক। এবং এই সেক্টরে আমরা অনেক নারী উদ্যোক্তারা
তাদের হাত ধরে এগিয়ে আসছি। কেউ হয়তো ফ্যাক্টরি দিচ্ছি, কেউ হয়তো শোরুম দিচ্ছি, কেউ হয়তো বিদেশে পাড়ি জমাচ্ছি আমাদের নিজস্ব ব্র্যান্ডেড কৃত পণ্য নিয়ে। উদ্যোক্তা মানে কি? আমি কাজ শিখে আরেকজনকে কাজ দিব। আমি কাজ শিখেছি, আমি বুঝেছি, যেন আমাকে কেউ ঠকাতে না পারে। আমার অধীনে যদি 10 জন লোক কাজ করে বা যে 20 জন লোক কাজ করছে, তারা আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়ে, হয়তো আমি অতভাবে দিতে পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়ে পরে তারা আছে। কিছু লোকের কর্মসংস্থান হয়েছে এবং তারাও নিজেদের পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে কাজ করার যে বা তাদের কাজ দেওয়ার মানসিকতা এবং তাদেরকে যে কাজ দেওয়ার পরে তারা যে আর্ন করে ভালো আছে, এইটা দেখলে আমার আসলে অনেক ভালো লাগে। আমি চাইবো যে আমাদের লেদার সেক্টরে আমরা বেশি লোক কাজ করছি না, বেশি নারী উদ্যোক্তা কাজ করছি না। যারা করছে অথবা যারা নতুন আসতে চায় বা যারা এখন প্রবীণ হয়ে গেছেন, আমার কাছে অনুরোধ যে আমাদের জন্য নিত্য নতুন ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যার মাধ্যমে আমরা বিশ্বের যে ট্রেন্ড চলছে বা বিশ্বের যে ফ্যাশনটা চলছে, সেটার সঙ্গে যেন আমরা আমাদের দেশীয় যে পণ্য, সেটার সঙ্গে যেন আমরা তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।